স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে আজকে আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের 44 নম্বর এপিসোড। আসলে মাঝে মাঝে যে আমি এপিসোডগুলো আপলোড দিচ্ছি না তার কারণ আমার পরীক্ষা চলছে, ব্যস্ততার জন্য মাঝে মাঝে উপন্যাস রেকর্ড করা হচ্ছে না, ওই জন্য অনিয়মিতভাবে গল্প আপলোড দেওয়া হচ্ছে। আশা করি আমার পরীক্ষা শেষ হলে আবার নিয়মিতভাবে আপনাদের মাঝে আমি উপন্যাস নিয়ে আসব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে শুনে ফেলি ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের 44 নম্বর এপিসোড। রিচার্ডের নীরবতায় ছিল তার ভালোবাসার সবচেয়ে করুণ ভাষা, যেখানে প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হতো এলিজাবেথের নাম। উঠে দাঁড়ালো রিচার্ড, গম্ভীর পায়ে এগিয়ে গেল বাংকারের দিকে। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত ভয়াল নিস্তব্ধতা। ভেতরের এক কক্ষ থেকে ভেসে আসছে হাড় ভাঙার খটখটে শব্দ, তাতে মিশে আছে চাপা যন্ত্রণার গুঞ্জন। কিছুক্ষণ আগে মেয়েদের বন্দরের দিকে পাঠানো হয়েছে, তাই বাংকারে এখনো কোনো গার্ডের টিকিটিও নেই। রিচার্ড শার্টের হাতা রোল করতে করতে পৌঁছালো সেই কক্ষে যেখানে এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়েছিল। দরজার ফাঁক দিয়ে আলো ফোটা ফোটা গড়িয়ে পড়ছে, আর তার মাঝখানে বসে আছে লুকাস, মুখ জুড়ে এক বিকৃত হাসি, হাতে রক্তমাখা চাপাতি। রিচার্ডকে দেখামাত্র চাপাতি নামিয়ে রেখে আরো বড় করে হাসল, ঠান্ডা শিকারীর মতো হাসি। চারপাশে ছড়িয়ে রয়েছে তাজা রক্তের পিচ্ছিল গন্ধ, যেটা মাটি পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। রিচার্ড বড় একটা ছুরি হাতে নিয়ে বসল। ইতিমধ্যে লুকাস কোনো অংশ অবশিষ্ট রাখেনি, তাও সমাপ্তির দায়িত্ব সে নিজেই নিল। বলেছিলাম আমার জন্য কিছু রাখতে। 24 কপাটি বের করে উঠে দাঁড়ালো লুকাস, হেসে মুখের রক্ত হাতের পিঠ দিয়ে মুছতে মুছতে বেরিয়ে গেল দরজা আটকে। ভেতরে ভাসতে থাকে সুরির নির্মম খচখচ শব্দ, আর বাতাস ঘন করতে থাকে মাংস ছিঁড়ে যাওয়ার করুণ শব্দে। রক্তের ঝাপটা এসে পড়তে থাকে তওরা চামকে। প্রাণহীন দেহের অস্তিত্ব বিনাশের বর্বর উল্লাসে মেতে উঠল রিচার্ড। ধ্বংসযজ্ঞ চলছে সেই গার্ডের নিথর দেহের উপর, যা দৃষ্টি আর স্পর্শের তীব্র লালসা ছুঁতে চেয়েছিল এলিজাবেথকে। কিন্তু তার সেই বাসনা পূর্ণ হওয়ার আগেই নেমে এসেছিল ভয়ঙ্কর এক শাস্তি। লুকাস আগে থেকে অবস্থান করছিল সেই কক্ষে। তখন গার্ডের হাত এলিজাবেথের কাঁধ স্পর্শ করার আগেই আরেকটা দানবীয় থাবা পড়েছিল তার কাঁধে। রিচার্ড রক্তমাখা হাত দুটো ঝাড়তে ঝাড়তে বাংকারের অন্ধকার করিডর পেরিয়ে আসছিল। হঠাৎ সামনে পড়ল ন্যাসো আর লুকাস। তিনজনের চোখে মুখে সেই চিরচেনা ঠান্ডা রহস্যময় হাসি। লেটস বিগিন দ্য কিলিং মিশন গাইজ। ন্যাসো হালকা হেসে রুমাল এগিয়ে দিল। রিচার্ড মুখের রক্তের দাগ মুছতে মুছতে নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করল, প্ল্যান সি ডান? ন্যাসো একবার ঘড়ির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জবাব দিল, অলমোস্ট বস। মার্কো ডিভাইস অলরেডি হ্যাক করা হয়েছে। আপনি সিগন্যাল দিলেই বার্তা গার্ডদের কাছে পৌঁছে যাবে। তারপর সবাই যখন বাংকারে জড়ো হবে, এক ব্লাস্টেই সব শেষ, ক্লিন অ্যান্ড ফাস্ট। রিচার্ডের মুখে হালকা টান পড়ল। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হঠাৎই ন্যাসোর দিকে ঝাঁপিয়ে পড়ে কলার চেপে ধরল। তোমরা তোমাদের ম্যামের নাম্বার পেলে কোথায়? আই নো তুমিই ওর ফোনে ছবিগুলো পাঠিয়েছ। আমাদের স্টক করা হচ্ছে, রাইট? প্রথমে আতঙ্কে শ্বাস আটকে এলেও পরক্ষণেই নিজের সেই সাপের মতো ঠান্ডা হাসি ফোটালো ন্যাসো। অবিলম্বে আওড়ালো, বস রিল্যাক্স। বিয়ানকে দিয়ে আপনার ফোন হ্যাক করিয়ে সেখান থেকে ম্যামের নাম্বার কালেক্ট করেছি। এবার যদি আমরা হাত না লাগাই তাহলে এই জন্মে আপনার আর ম্যামের সংসার দেখা হবে না। রিচার্ডের আঙুলগুলো আরো শক্ত হলো ন্যাসোর কলারের চারপাশে। ক্ষীণ হাসি ঠোঁটে জমে গিয়েছিল, তবে চোখে ছিল এক ধরনের নিঃশব্দ বজ্রপাত। কিছুক্ষণ পর হঠাৎই ন্যাসোকে ছেড়ে দিয়ে পেছনে সরে এলো রিচার্ড। সংসার? আমি আর সংসার খুঁজতে আসিনি ন্যাসো। আমি যা চাই তা পেতে কিভাবে খেলতে হয় সেটাই শিখে এসেছে। ন্যাসো কাশতে কাশতে গলাটা ঠিক করল। লুকাস পাশে দাঁড়িয়ে ফিক করে হেসে ফেলল। রিচার্ড মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, প্ল্যান সিতে কোনো গ্যাপ যেন না থাকে, কারণ আমি কারো জন্য দ্বিতীয়বার ভাবি না তোমাদের ম্যাম ছাড়া। লুকাস কুটিল হেসে বলল, ও প্রেম। ধমকালো রিচার্ড, স্টপ টকিং ননসেন্স। হাউএভার প্ল্যান বি? ন্যাসো আর লুকাসের মুখ গম্ভীর হয়ে গেল। ন্যাসো ঠোঁট ভিজিয়ে সংযত কণ্ঠে উত্তর দিল, সকল মেয়েদের বন্দরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বস। আপনার নির্দেশ মতো 25টা মেয়েকে আলাদা ট্রাকে তোলা হয়েছে। গুড জব। ন্যাসো একটু দ্বিধা নিয়ে প্রশ্ন করল,
কিন্তু বস, ওই মেয়েগুলোকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? রিচার্ডের চোখে এক ধরনের নির্লিপ্ত শূন্যতা। ঠান্ডা গলায় জবাব দিল, ওরা ওদের ডেস্টিনিতে এই নরক চায়নি। যারা ইচ্ছাকৃতভাবে অন্ধকারে পা বাড়াতে চায় না, তারা আলোতেই থাকুক। ডেস্টিনি? তবে এমনও তো হতে পারে ম্যামের ডেস্টিনিতে আপনি নেই তখন। রিচার্ডের ঠোঁটে এক ক্ষীণ তাচ্ছিল্যের হাসি খেলে গেল। তখন ডেস্টিনি শব্দ থাকবে আমার চ্যাপ্টারের বাইরে। লুকাস এবার হালকা ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, এটা কি শুধু ম্যামের ক্ষেত্রে প্রযোজ্য? রিচার্ডের পলক পড়ল না, গলায় কোনো উথল পাথল ভাবও নেই। হ্যাঁ, শুধু এক শব্দে জবাব দিয়ে সামনে হাঁটা শুরু করলো। পিছু পিছু গেল ওরা। লুকাস পায়ে পা মিলিয়ে রিচার্ডের পাশে হাঁটছিল। হালকা ঠোঁটের কোণে হাসি টেনে জিজ্ঞাসা করলো, বস, প্ল্যান এ? রিচার্ডের ঠোঁটে রহস্যময়ের ঘনঘটা, চোখের কোণে টুকরো অন্ধকার হাসি ফুটে উঠেছে। ঠান্ডা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আজকে রাশিয়ান ভোজন হবে লোকা। আমার পিটবুলগুলো খুবই ক্ষুধার্ত। ন্যাসো ট্যাবের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছিল ফার্ম হাউসের সিসিটিভি ফুটেজে। আচমকা মুখের রং বদলে গেল। গলার শুষ্কতা গিলতে গিলতে চাপা স্বরে বলল, বস, একটা ব্লান্ডার হয়ে গিয়েছে। রিচার্ডের পা থামে। হোয়াট? আনলাকিলি মার্কোর ঘুম ভেঙে গিয়েছে। আমার মনে হয় মার্কো জুসটা খায়নি। দ্যাটস ফাকিং বুলশিট। শক্ত হয়ে উঠল রিচার্ডের চিবুক। এখন কি হবে? মার্কো যদি জানতে পারে 25টা মেয়ে শিপে উঠছে না তখন? আর বাংকারে গিয়ে যদি ম্যামকে খুঁজে না পায় তখন তো ওকে আর আটকানো যাবে না বস। রিচার্ডের চোখে রক্তিম ক্ষোভের ছায়া নেমে আসে। ছটফটিয়ে উঠল সে। গলায় জমা রগ বিষের মতো চুইয়ে পড়ল। কিচ্ছু করতে পারবে না আমার রেডের। ভুলে যাবেন না বস, ম্যাম এখনো জঙ্গলের ভেতর, আর পুরো জঙ্গল কিন্তু মার্কো আয়ত্তে নিয়ে নিয়েছে। কথাটা শুনে ন্যাসো আতকে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো চাপা উত্তেজনা। ওহ শিট। রিচার্ড সাথে সাথে এই চকিতে ঘুরল ন্যাসোর দিকে। চোখে বিদ্যুৎ খেলা করছে। হোয়াট? মার্কোর কিছু গার্ড মনে হয় সন্দেহ করেছে। ম্যামদের গাড়ির পিছু নিয়েছে তারা। শোনা মাত্র রিচার্ড ছুটে যেতে উদ্যত হলো। পেছন থেকে ঠান্ডা গলায় ন্যাসোর সতর্কবাণী ভেসে এলো, বস, আপনাকে না পেলে মার্কোর সন্দেহ আরও বেড়ে যাবে। তখন সেটা ম্যামের জন্য আরও বিপজ্জনক হবে। ভুলে যাবেন না, জঙ্গল এখন মার্কোই রাজা। এক মুহূর্তের জন্য থেমে গেল রিচার্ড। বুকের মধ্যে ক্ষীণ দ্বন্দ্বের ঝড়, কিন্তু মুখে প্রকাশ নেই। ঠিক তখনই সিঁড়ির ছায়া থেকে বেরিয়ে এলো লারা। এতক্ষণ নীরবে সব শুনছিল লারা। লারাকে দেখে রিচার্ড ছুটে গেল তার কাছে। সেই কঠিন নির্দয় গ্যাংস্টার বস, যার কণ্ঠে আদেশই শেষ কথা। সে আজ আর নিজেকে ধরে রাখতে পারল না। হৃদয়ের সব প্রতিরোধ গলে গেল সুতীব্র আবেগের উষ্ণতায়। রিচার্ডের কণ্ঠ ভেঙে এলো, লারা, প্লিজ, আই বেগ ইউ, ইউ নো হোয়াট টু ডু। একজন গ্যাংস্টার বস, ভয় আর মৃত্যু যার পরিচয়, সে আজ কারো কাছে ভিক্ষা চাইছে একটা মেয়ের জন্য। বুকের ভেতর কোনো অদৃশ্য তীর গিয়ে বিঁধল লারার। বুক ফেটে কান্না আসলেও নিজেকে শক্ত করে নিল লারা। রিচার্ডের ইঙ্গিত বুঝেই লারা নিঃশব্দে চলে গেল। আর এক সেকেন্ডও দেরি করল না রিচার্ড। সোজা গ্যারেজে গিয়ে ধুলো ধরা এক পুরনো বাইক নিয়ে বেরিয়ে পড়ল। হাওয়ার গতি ছিন্ন করে ছুটে চলল সে জঙ্গলের দিকে, তার রেইডের কাছে। প্রতিবারের মতো এবারও মৃত্যু তার সঙ্গী, কিন্তু এইবার মৃত্যুর চেয়ে বড় ছিল ভালোবাসা। জঙ্গলের আঁকাবাঁকা পথ পেরিয়ে শেষমেশ ধরা দিয়েছে সড়ক। তবে এই নিস্তব্ধতার সড়কও সহজে ছাড় দেয় না। জঙ্গলের বুক চিরে ছুটতে ছুটতে গাড়ির তেলের কাঁটা নেমে গেছে অনেকখানি। তবু লোকালয়ের ছোঁয়া পেতে আরও কিছুটা পথ বাকি। এবড়ো খেবড়ো কাঁকড়ো বাঁকড়ো পথের রাস্তা পেরিয়ে তাকবীরের গাড়ি অবশেষে পিচঢালা রাস্তায় উঠল। সামনেই কাঠের তৈরি এক প্রাচীন গেট। তার প্রহরায় দাঁড়িয়ে আছে মার্কোর গার্ডরা। রিচার্ডের কার্ড দেখালেই খুলে যাবে সেই গেট। উন্মুক্ত হবে মুক্তির পথ। এই অভিশপ্ত জঙ্গল পেছনে ফেলে বেরিয়ে যাওয়ার একমাত্র দিশা। গাড়ির ভেতরে এলিজাবেথ পুতুলের মতো জড়সড় হয়ে বসে আছে। অল্প কিছুক্ষণ আগেও হাউমাউ করে কেঁদেছে। ওর বুক ফাটা কান্নায় ভারী করেছিল চারপাশের বাতাস। এখন সেই কান্নারও আর জোর নেই। গলা শুকিয়ে গেছে। নিস্তব্ধতা গিলে খেয়েছে সব শব্দ। শুধু শূন্যতায় প্রতিধ্বনিত হচ্ছে এক অদৃশ্য হাহাকার। তাকবীর তীব্র গতিতে গাড়ি চালাচ্ছে আর একটু পরপর এলিজাবেথকে দেখছে। হঠাৎ তাকবীরের ফোন কেঁপে উঠল। রিচার্ডের নাম ভেসে উঠতেই এক মুহূর্তের জন্য গলা শুকিয়ে গেল। তবুও কাপা হাতে ফোন কানে তুলল। ওপাশ থেকে রিচার্ডের অস্থির শ্বাসকষ্টে ভরা গলা ভেসে এলো, ইজ শি ওকে? ডোন্ট মেক এনি ফাকিং সাউন্ড, জাস্ট ব্রিথ।
তাকবীর গভীর শ্বাস নিল। ওদিকে বাইকের গর্জনে রিচার্ডের কণ্ঠ চাপা পড়ছে, তবুও তীব্রতা মুছে যাচ্ছে না। জঙ্গলের আঁকাবাঁকা সরু পথ ধরে ঝড়ের গতিতে ছুটছে রিচার্ডের বাইক। স্পিড মিটারের কাঁটা বিপদসীমার ঠিক ওপরে থরথর করে কাঁপছে। রিচার্ডের ভারী নিঃশ্বাস হাওয়ার চেয়েও দ্রুত দৌড়াচ্ছে। তাকবীর রিচার্ডের কথা অনুযায়ী ব্লুটুথ ইয়ারপিস কানে গুঁজে নিল, কোনো কথা না বলে চুপচাপ। এলিজাবেথ এক কোণে বসে আছে, নিজের জগতে ডুবে আছে। চারপাশের উত্তেজনা তার ধ্যান ভাঙাতে পারেনি। রিচার্ডের কণ্ঠ আরো তীক্ষ্ণ হয়ে ভেসে এলো। লিসেন কেয়ারফুলি, গাড়ির স্পিড কমাতে হবে, অ্যান্ড মাস্ট উইন্ডো ক্লোজড। তাকবীর মোটেও রিচার্ডের আদেশ মানতে রাজি নয়, কিন্তু ফোনের অপর প্রান্তের ভাঙা শ্বাস আর চাপা আতঙ্ক স্পষ্ট করে দিচ্ছে এখানে আজ কোনো ইগোর কাজ নেই। পরিস্থিতি তাদের চেয়ে বড় ভয়াবহ। শ্বাস আটকে গাড়ির গতি কমালো তাকবীর। এক এক করে জানালার কাঁচ তুলে দিল। হঠাৎ তাকবীরের চোখ আটকে গেল রিয়ার ভিউ মিররে। দৃষ্টির প্রান্তে ধরা পড়ল দুটি গাড়ি। নিরাপদ দূরত্বে হলেও সন্দেহভাজনভাবে ঠিক ওদের পেছনে ছায়ার মতো লেগে আছে। এখন বুঝতে পারল তাকবীর রিচার্ডের অস্থিরতার আসল কারণ। বুকের ভেতর হিমশীতল এক ভয় চেপে ধরল তাকবীরকে। তাকালো এলিজাবেথের দিকে। চাপটা যেন আরো বেশি অনুভূত হলো। রিচার্ডের নির্দেশ মনে পড়তেই আর দেরি না করে পেছনের হেডলাইট জ্বালিয়ে দিল তাকবীর। হেডলাইটের আলো ছুঁয়ে আসা অন্ধকারে ভেসে উঠল সেই গাড়িগুলোর ছায়া। এতে করে গাড়িগুলো ওদের গাড়ি থেকে আরেকটু পিছিয়ে থাকবে এবং সন্দেহের আশঙ্কাও থাকবে কম। ওরা মার্কোর গার্ড। জঙ্গলের ফাঁকা নিষ্প্রাণ পথ দিয়ে হঠাৎ এমন এক গাড়ি ছুটতে দেখে সন্দেহে জেগেছিল তাদের মনে। মার্কোর সাথে যোগাযোগে ব্যর্থ হয়ে তারা আর দেরি করেনি, নিজেদের গাড়ি নিয়ে পিছু নিয়েছে। প্রথমে গাড়িতে বসে আছে একজন গার্ড, দ্বিতীয় গাড়িতে আরও দুইজন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা গাড়িটার দিকে। একই সাথে বারবার চেষ্টা করছে মার্কোর সাথে যোগাযোগ করতে, কিন্তু প্রতিবারই ব্যর্থতায় ফিরে আসছে। কারণ মার্কোর সকল সিকিউরিটি সিস্টেম রিচার্ড আগে থেকেই নিজ কন্ট্রোলে নিয়ে নিয়েছে। রিচার্ডের বাইক জঙ্গলের ঘন ছায়ার মধ্য দিয়ে সাপের মতো ছুটে চলছে। ইতিমধ্যে রিচার্ড খুব অল্প সময়ের মধ্যে ওদের ধরে ফেলতে সক্ষম হয়। গাড়িগুলো সড়ক দিয়ে চললেও রিচার্ডের বাইক ছিল জঙ্গল পথে, ওদের গাড়ির দিকে ধরে ছুটছিল। হঠাৎ তাকবীরের গাড়ি ব্রেক চেপে থেমে গেল। পেছনের দুই গাড়িও কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। গার্ডদের চোখে ভেসে ওঠে সতর্কতার ছাপ। রিচার্ড ঠিক এই সুযোগটাই চেয়েছিল। গাড়ি থেকে নামলো তাকবীর। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দূরের গাড়িগুলোর দিকে তেসরা নজরে তাকালো একবার, অতঃপর অযথা হাঁটু গেড়ে বসে পড়ল গাড়ির টায়ারের কাছে। হাতের আঙুল দিয়ে টায়ারের বোল্ট ঘোরানোর ভান করলো। এই সুযোগে চাপার আগে ফুঁসতে ফুঁসতে রিচার্ডের দিকে কথা ছুড়ে দিল। এত ভাবার কি আছে, সামনেই গেট, অলমোস্ট এসে পড়েছি আমরা। এবার রিচার্ডের ভেতর থেকে যেন জঙ্গলে কোনো হিংস্র জন্তু গর্জে উঠল। ইউ ফাকিং স্ট্রবন, ওরা রাশিয়ান মাফিয়া। এখানে কারো উপর বিশ্বাস চলে না। ওদের চালান ওরা নিজেরা এসে নেয়, আন্ডারস্ট্যান্ড? ড্যামেট, এক চুল হেরফেরের সুযোগ নেই। পুরো জঙ্গল ওদের খাঁচা, আর আমরা এখন সেই খাঁচার ভেতর বন্দি আছি। সম্পূর্ণ জঙ্গলে বিছিয়ে রাখা আছে হাজারটা ফাঁদ, মাইন, বোম, এমনকি স্নাইপার। রিমোট ওদের হাতে। একটুখানি সন্দেহ হলেই প্রেস করে দেবে, সব ধ্বংস হয়ে যাবে সব। তাকবীর শুকনো ঢোক গিলল। তাকবীর নিজেও এখানে আসার আগে তথ্য জোগাড় করেছিল মার্কো আর তার নেটওয়ার্কের উপর। আর কোনো কথা না বাড়িয়ে আবার টায়ার খুলে লাগানোর ভান করল। জঙ্গলের মাঝে বাইকের উপর নিটল হয়ে বসে থাকা মানবের ঠোঁটের আগায় ফুটে উঠল শয়তানি হাসি। রিচার্ড নিঃশব্দে বাইক থেকে নামল। চোখে শিকারের নীরব তীক্ষ্ণতা। মুহূর্তে বিলীন হয়ে গেল ঘন জঙ্গলের মাঝে। জঙ্গলের অন্ধকার ওর দানবীয় শরীর গিলে নিল ক্ষণিকলি। কিন্তু সেই অন্ধকারই যে এখন ওর সবচেয়ে বড় অস্ত্র। এবার শুরু হবে রিচার্ডের খেলা, নিঃশব্দ, নির্ভুল আর রক্তমাখা। তাকবীর ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছিল। আঙুলের ছোঁয়ায় টায়ারের বোল্ট ঘোরানোর কাজটা অকারণেই জটিল করে তুলছিল। পেছনের গাড়িগুলোতেও ধীরে ধীরে বিরক্তি জমিয়ে তুলছে। অবশেষে দ্বিতীয় গাড়ি থেকে একজন গার্ড বিরক্ত মুখে বেরিয়ে এলো। গা থেকে ভারী জ্যাকেটটা সরিয়ে হাঁটতে শুরু করলো রাস্তার ধারে। হয়তো প্রকৃতির ডাকেই সাড়া দিচ্ছিল, বা হয়তো পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। টেরও পেল না কখন যে তার পকেট থেকে রিমোটটা গায়েব হয়ে গেল। অকস্মাৎ অন্ধকার থেকে বিদ্যুতের মতো দুটো শক্ত হাত বেরিয়ে এলো। মুহূর্তের ভেতরে সেই হাতগুলো চেপে ধরল গার্ডের চিবুক। কোনো চিৎকারের সুযোগই পেল না। এক তীব্র মোচড়ে শোনা গেল হাড়ের গুঁড়ো গুঁড়ো হওয়া খটখটে শব্দ। শরীরটা নিথর হয়ে ঢাল বেয়ে গড়িয়ে পড়ে গেল। সবকিছুই ঘটল নিস্তব্ধ, নিখুঁত সঞ্চালনায়।
একটি নিঃশ্বাসের শব্দ বাতাসের গায়ে লাগলো না। দূরের গাড়িতে থাকা গার্ডরা এখনো কিছুই টের পায়নি, অথচ মৃত্যুর ছায়া তাদের এত কাছ দিয়ে হেঁটে গেল। ঠিক একইভাবে পরবর্তী শিকারটাও এভাবেই শিকার করা হলো, নিঃশব্দে, বেদনাহীন। রিচার্ডের ঠোঁটে কোনো কথা ছিল না, চোখে কোনো অনুভূতি নয়, শুধু শিকারীর চূড়ান্ত নিশ্চিততা। এবার তার পরবর্তী লক্ষ্য ঠিক হয়ে গেছে। যুদ্ধের শুরুটা নিঃশব্দে হলেও কিন্তু শেষটা রক্তাক্ত হবে। রিমোটটা আপাতত রিচার্ডের হাতে, পৈশাচিক হাসি লেপ্টে রিচার্ডের ঠোঁটে। তবে হঠাৎই তা মিলিয়ে গেল বিকট শব্দের সাথে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল সমগ্র জঙ্গল। আগুনের হলকা আর ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। রিচার্ডের মুখ থেকে বেরিয়ে এলো একগুচ্ছ গালি, ঠোঁটের কোণে ক্রোধের তীব্র রেখা। শিট লুকাস, ইউ ফাকিং ইডিয়েট! দাঁত চেপে গর্জে উঠল রিচার্ড। লুকাসের অতি চালাকি সবকিছু গুলিয়ে দিল। বাংকার আগেই বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে সে, ফলে পুরো অপারেশনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এখন সামনের গাড়িটা আর ধৈর্যের পরীক্ষা দিল না। হেডলাইটের আঁচ ভেদ করে দেখা গেল গাড়িটা গ্যাস লাভার মতো তীব্র বেগে ছুটে যাচ্ছে। স্পষ্ট ভয় আভা দিয়ে উঠল রিচার্ডের চোখে। আঙুল চেপে ধরল ব্লুটুথের বাটন, উত্তেজিত স্বরে গলা ফাটিয়ে চেঁচাতে থাকলো, ডু ইউ হিয়ার মি, রান ফাস্ট! বিস্ফোরণের দগদগে শব্দে কেঁপে উঠেছিল এলিজাবেথ। গাড়ির কোণে সেটে থাকা কাঁপা কাঁপা শরীরটা নিজেই নিজেকে আড়াল করতে চাইছিল। তাকবীরের বুকের ভেতর ভয় একটা তীক্ষ্ণ কাঁটার মতো বিঁধেছিল। ছুটে যায় এলিজাবেথের কাছে, শক্ত করে ধরল ওর কাঁধ। আমাদের যেতে হবে। গলায় কোনো কম্পন নেই, শুধু শীতল দৃঢ়তা। রিচার্ডের নির্দেশ ভেসে আসার আগেই তাকবীর গাড়ির ইঞ্জিনকে তর্জনী দিয়ে চাবুকের মতো মারল। স্পিডমিটার সীমানা ভাঙতে শুরু করে। পেছনের আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে ধাওয়া করা গাড়ির হেডলাইটগুলো দুটি জ্বলন্ত চোখের মতো। মৃত্যু এগিয়ে আসছে সর্বশক্তিতে। রিচার্ডের চোখে জ্বলছে নেকড়ের ক্ষুধা, হিংস্রতার তীব্র লালসা। এবার জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে এলো শিকারী হিংস্র। বাতাস ছিঁড়ে গাছের ছায়া পেছন ফেলে ছুটল তার বাইক গাড়ির পিছু। সামনেই সেই কাঠের গেট, মুক্তির শেষ চিহ্ন। গার্ডের গাড়িটা তাকবীরের গাড়ি ধরতে না পেরে ফোন হাতে নিল গেটে থাকা গার্ডদের জানানোর জন্য। উইন্ডো দিয়ে সেটা দেখে আর এক মুহূর্তে দ্বিধা করল না রিচার্ড। বাইক ছেড়ে আকাশে লাফ। শরীরটা শিকারী পাখির মতো বেঁকে গিয়ে সোজা গিয়ে পড়ল ঘাতক শিকারী গাড়ির সানরুফের উপর। ঝাঁকুনিতে গাড়ি কেঁপে উঠল। রিচার্ড এক হাতে শক্ত করে সানরুফের কিনারা আঁকড়ে ধরল, অন্য হাতে কোমরের কাছে থাকা পিস্তল বের করে নিশানা করল সেই গার্ডের ফোন ধরা হাতের দিকে। নো এফলিং কল, অ্যাসোল! গার্ডের হাতে ফোনটা যেন আঠার মতো সেটে আছে। না থামে গাড়ি, না রাখে ফোন। অতপর ফের রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্কে ধীরে ধীরে রূপান্তরিত হলো তার চিরচেনা পৈশাচিক প্রবৃত্তে। মাথার হেলমেট খুলে নিয়ে সেটাকেই রূপ দেয় এক বন্য অস্ত্রে। সানরুফের কাছে পড়তে থাকে ক্রমাগত তীব্র আঘাত। প্রতিটি ঘায়ে কাচের গায়ের আঁকা হয় ফাটল। শেষমেশ গ্লাসটা ভেঙে পড়ল অসহায় আত্মসমর্পণে। সঙ্গে সঙ্গে রিচার্ড সাপের মতো নিপুণ ভঙ্গিতে শরীর গুটিয়ে ঢুকিয়ে পড়ে গাড়ির ভেতর। শুরু হয় হিংস্র ধস্তাধস্তি, দেহ আর দেহের হিংসাত্মক লড়াই। একটা সময় গাড়ি নিয়ন্ত্রণ হারায়, গতি টেনে নিয়ে যায় গভীর জঙ্গলের অন্ধকারে। এক প্রচণ্ড ধাক্কায় দুজনেই ছিটকে পড়ে সবুজ ঘাসের ভেজা গালিচায়। ওপাশ থেকে তাকবীর শুনতে পাই হাড় ভাঙার এক করুণ মটমট শব্দ। অসহায়ের মতো গোঙানি তার সাথে মিশে যায় রিচার্ডের কর্কশ প্রতিধ্বনি। মৃত্যুর পূর্বের নিঃশ্বাসের কর্কশতা মিশে গেল বাতাসে। ফিনকি দিয়ে ছিটে আসা রক্তে সিক্ত হচ্ছে মৃত্তিকা। উত্তপ্ত নিঃশ্বাস ফেলে নিথর দেহটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো রিচার্ড। উঠে দাঁড়িয়ে সামনে দু কদম এগোতেই হঠাৎ পায়ের নিচে কিছু একটা পড়ল। সেখানে স্তব্ধ হয়ে রইল রিচার্ডের পা। রিচার্ড তাকালো সামনে। ইতিমধ্যে নিরাপদে তাকবীরের গাড়ি গেট পেরিয়ে যেতে সক্ষম হয়েছে। কলও কেটে গেছে। হঠাৎ করেই পিক করে হেসে দিল রিচার্ড, অকারণেই। একটু পরপর নিজের পায়ের দিকে তাকাচ্ছে আর অট্টহাসিতে ফেটে পড়ছে। কিছুক্ষণের মন মতো হেসে তপ্ত শ্বাস ফেলে ফোন বের করলো। সাইড লকে প্রেস করতেই হোমলক স্ক্রিনে ভেসে উঠল বৃষ্টিবাদল দিনের সেই চিত্তাকর্ষক সৌন্দর্যের অধিকারী এক লাস্যময় তরুণী। রিচার্ড কল করলো ন্যাসোর নাম্বারে। ওপাশ থেকে রিসিভও হলো সঙ্গে সঙ্গে। হ্যালো বস, ইউ এভরিথিং ডান? এদিকে অলমোস্ট সব কাজ শেষ। প্ল্যান সি অ্যান্ড বি ডান। উড়িয়ে দেওয়া হয়েছে মার্কোর সকল গার্ড, আর 25টা মেয়েদেরও লোকালয়ে ছেড়ে দেওয়া হয়েছে নিরাপদে।
বাকি মেয়েগুলো এখনো হেফাজতে আছে। আপনি আসলেই মার্কোর খেলা শুরু হবে। লারা ডিড এ গ্রেট জব। ন্যাসো। কথার মাঝে থামিয়ে দিল রিচার্ড। চমকে উঠল ন্যাসো রিচার্ডের এহেন নিস্তেজ স্বরে। বস, কি হয়েছে? ম্যাম ঠিক আছে? লুকা কোথায়? পাশেই। রিচার্ডের কণ্ঠে হিমশীতল হাওয়া খুবই সবিনয়ে কথাগুলো বলল। তোমরা শুধু আমার সহকর্মী নও, তোমরা আমার ভাই। এই এতিমের ছোট একটা পরিবার ছিলে তোমরা। তোমাদের কৃতিত্ব আমি কখনো এড়িয়ে যেতে পারবো না। তোমরা ছাড়া রিচার্ড কায়নাত অসম্পূর্ণ। তোমাদের সঙ্গেই আমি পূর্ণ। ন্যাসোর হৃদয় কুঁচকে উঠল। হঠাৎ এসব কথা কেন বস? আপনি কোথায়? রিচার্ডের গলা আজ একটু বেশি গম্ভীর শোনালো। ভাই হিসেবে তোমাদের উপর কিছু দায়িত্ব দিয়ে দিতে চাইছে। পারবে না আমার দায়িত্বের ভার নিতে? ন্যাসোর হাতে ধরা ফোনটা টান দিয়ে নিয়ে নিল লুকাস। নির্দ্বিধায় বলে উঠল, আপনি বললে জান দিয়ে দেব বস। রিচার্ড হাসল। বোকার দল। আচ্ছা শোনো তবে, আমার নতুন রাজ্যে কিন্তু এখনো রানীর আগমন হয়নি। তার আগমনের ব্যবস্থা করবে তোমরা। পুরো শহর যেন জানে রিচার্ড কায়নাতের রানী তার রাজ্যে স্বীকৃতি পেয়েছে। একটা গম্ভীর নিঃশ্বাস টেনে থামল রিচার্ড। পরপরই আবার বলতে শুরু করলো, ন্যাসো ভাই আমার, তোমার জন্য হয়তো একটু কঠিন হবে, তবু ইবারতকে ওর সাথে থাকতে দিও কিছুদিন। পায়ে বাড়লেও এখনো বাচ্চাটাই রয়ে গেছে, খুব অভিমানী। কষ্ট পেলে মুখ ফুটে কিছু বলে না, অন্তরে আগুনের মতো জ্বলে পুড়ে নিঃশব্দে পুড়ে যায়। ও রাতে ঘুমানোর সময় খুব নড়াচড়া করে, ঘুম গভীর হয়, গায়ে কমফোর্টার থাকে না। তোমার ওয়াইফকে বলবে ওর একটু খেয়াল রাখতে। আর হ্যাঁ, ওর ইলিশিয়ার কিছু সবজিতে অ্যালার্জি আছে, ভুলো না যেন। বস, আপনি কোথায় আছেন বলুন, আমরা এক্ষুনি আসছি। রিচার্ড আরেকবার তাকালো পায়ের নিচে। মৃত্যু ওর পা আঁকড়ে ধরে রেখেছে। নিজের এই পরিণতি দেখে হঠাৎ করেই হাসতে ইচ্ছে করল রিচার্ডের, কিন্তু হাসি তো তার সঙ্গী ছিল না কখনোই। তাই গলায় ভাসালো এক টুকরো সুর। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গিয়েছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না। বস, দুজনের গলা কেঁপে উঠল ফোনের ওপাশে। আতঙ্ক, উৎকণ্ঠা সব মিলেমিশে এক ভয়াল সুর বেজে উঠল সে ডাকে। রিচার্ডের কণ্ঠ এবার একেবারেই ভেঙে এলো। আফসোস, আর কখনো আমার এলিজানের মুখ থেকে শোনা হবে না। বস, কি হয়েছে আপনার? এসব কথা কেন বলছেন? একটা সিক্রেট শুনবে তোমরা? হ্যাঁ? হুম। না। হুম। রিচার্ড কার্নার প্রেমে পড়েছিল এক দেখাতেই। নিষ্ঠুর মানবটাও ওর সরলতার প্রেমে পড়ে গিয়েছিল। বস প্লিজ, দয়া করে বলুন আপনি কোথায় আছেন? লোকা। রিচার্ডের কণ্ঠে এবার এক অদ্ভুত কোমলতা খেলে গেল। কাঁপছে লোকাসের কণ্ঠস্বর। বস, কি হয়েছে আপনার? আপনার আপনার এমন কণ্ঠে আমরা খুব ভয় লাগছে। রিচার্ড নিঃশ্বাস টানল। দেশে ফিরে যাও লোকা, বিয়ে করো, অনেক অনেক সুন্দর একটা সংসার গড়ে তোলো। ভয়ঙ্কর হলেও লুকাস খুব আবেগী, ভেঙে আসছে ওর কথাগুলো। বস, কথা ছিল আমরা সবাই একসাথে হানিমুনে যাব। ফোনের ওপাশে এক টুকরো হাসি ফুটে উঠল রিচার্ডের ঠোঁটে। হাসিটা ক্ষণিকের, যেন কোনো পুরনো স্মৃতির ক্ষুদ্র আলো। গলায় গম্ভীরতা এনে বলল, ন্যাসো শোনো, আমার লয়ারের সাথে যোগাযোগ করবে। উনি তোমাকে কিছু ডকুমেন্টস দেবে, সেগুলো তোমার ম্যামের কাছে নিয়ে গিয়ে ওকে ফিনল্যান্ড পাঠিয়ে দিও খুব শীঘ্রই। এই জীবনে আর কখনো ওর সামনে যেও না। ওখানে ওর জন্য সব ব্যবস্থা করা আছে, বাড়ি, গাড়ি, সবকিছু। কোনো সমস্যা হবে না ওদের। ন্যাসোর গলায় ঝরে পড়ল অস্থিরতা। এসবের মানে কি বস? কি বলছেন আপনি এসব? আপনি কোথায়? আর ওদের মানে? রিচার্ডের গলায় হঠাৎ অদ্ভুত গর্বের সুর। খুশি যেন ওর বুক ছাপিয়ে গলিয়ে পড়ছে কথার ফাঁক দিয়ে। আমার ছেলে হবে ন্যাসো, আমার রক্ত, আমার অস্তিত্ব আসছে এই পৃথিবীতে। আই এম গোয়িং টু বি এ ফাদার। জল জল করে উঠল ওদের চোখ। একসাথে চেঁচিয়ে ওঠে, সত্যি? খুশিতে গলা ছেড়ে চিৎকার করল রিচার্ড। জানান দিতে চাইল সবাইকে তার জীবনের সব থেকে বড় খুশির সংবাদ।
হ্যাঁ, হ্যাঁ, আমার সন্তান ওর গর্ভে। আসছে আমার ছেলে। আকাশ বাতাস সবাই জানুক, রিচার্ড কায়নাত বাবা হতে চলেছে। আমার রক্ত পরিশুদ্ধ হয়ে আসবে ওর গর্ভ থেকে। আমার ধ্বংসের হাতিয়ার এখন জীবন ধারণ করছে ওর পেটে। আমি খুব খুশি, জানো তোমরা। সঙ্গে সঙ্গে শাসাতেও বলল না রিচার্ড, খবরদার, আমার ছেলের আশেপাশেও যাবে না তোমরা কেউ। বাপ নষ্ট হলেও সে ভালো হবে, মানুষের জাত হবে। আমার পাপ যেন ওকে স্পর্শ করতে না পারে। কথাগুলো উচ্চারণের পরও রিচার্ডের গলায় গর্বের ঝলক। নিজের বুকের ভেতর আগুন জ্বলছে আশার, ভালোবাসার আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার অদম্য ইচ্ছার। আমার হাতে সময় নেই, না হলে আমি দেখিয়ে দিতাম এই জগতের মানুষকে শুধু জন্ম দিলেই হয় না, গড়ে তুলতে হয়, মানুষ করতে হয়। আমি ধ্বংস হলেও আমার ছেলে সৃষ্টি হিসেবে গড়ে উঠত। ওর মা ওকে আদর্শ মানুষের মতো গড়ে তুলবে। আমার পাপের ছায়া যেন কোনোদিনও না পড়ে ওদের উপর। ওদের অনেক দূরে পাঠিয়ে দিবে। আমার ভুলের, আমার রক্তের অভিশাপ থেকে অনেক দূরে। আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবে ওর মা। এলিজান পারবে, আমি জানি ও পারবে। ওকে পারতেই হবে। সেই হিসেবেই ওকে গড়ে তুলেছি আমি। হ্যাঁ, রিচার্ড চেয়েছিল চমৎকার একজন পিতা হতে। সেই কারণেই জগতের কঠোরতা থেকে ওদের দূরে সরিয়ে রাখার সমস্ত ব্যবস্থাও করে ফেলেছিল। ওর অন্ধকার জগতের কোনো ছায়া যেন না পড়ে, সেই নিখুঁত গোপনীয়তায় রেখেছিল ওদের কথা। সুখের নরম চাদরে মুড়ে রাখতে চেয়েছিল ভালোবাসার উষ্ণতায়, নিরাপত্তার ঘেরা টোপে। পৃথিবীর বুকে যেখানে সবচেয়ে বেশি শান্তি, দেশ ফিনল্যান্ডের ঠিকানায় ওদের ভবিষ্যৎ এঁকেছিল রিচার্ড। একটার পর একটা স্বপ্ন সাজাচ্ছিল। ছেলের প্রথম হাঁটা, ছোট ছোট হাসি, ওর চোখে নিজের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া, নিজের বাবাকে আবার ফিরে পাবে। কত স্বপ্ন দেখেছিল। কিছুদিনের মধ্যেই হয়তো সব স্বপ্ন পূরণ হয়ে যেত, কিন্তু সময় ছিল কম। সবকিছু প্রস্তুত হচ্ছিল, শুধু একসাথে চলা আর হলো না। রিচার্ড থেকে গেল পেছনে, তার অসম্পূর্ণ স্বপ্ন, অপ্রকাশিত ভালোবাসা আর অনুতপ্ত হৃদয়ের ভার নিয়ে। ভাবতেই বুকের মাঝে তীব্র ধাক্কা খাচ্ছে। ইতি টানতে চলেছে বেদনার কণ্টকময় পথ, নীরবে গোপনে বহন করা শিরা থেকে হৃদয়ে বইয়ে আসা ভালোবাসা। শেষমেশ থেকে গেল শুধু কঠোরতা, বলা হয়নি ভালোবাসি। ওপাশ থেকে ন্যাসো আর লুকাসের গলা ভেঙে যাচ্ছিল চিৎকারে। রিচার্ড আবারও হাসল, একটা ক্লান্ত ধাতব হাসি। না, অনেক ছলনার ভিড়ে ঠিক দুজন খাঁটি মানুষ পেয়েছে সে, যারা বিশ্বাসী, অনাড়ম্বর, নির্মল। বস, দয়া করে বলুন কি হয়েছে? আপনি কোথায়? আমাদের এভাবে মাঝপথে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। আমরা আপনাকে ছাড়া অসম্পূর্ণ, যেমন চাঁদ অসম্পূর্ণ সূর্যের আলো ছাড়া। রিচার্ডের ঠোঁটে ম্লান হাসি, গলায় এক অদ্ভুত প্রশান্তি। আমার পা মাইনের উপর পড়েছে। শব্দগুলো বাজ হয়ে আঘাত হানল ন্যাসো আর লুকাসের বুকে। পায়ের নিচটা কেঁপে উঠল, সারা শরীরে ছড়িয়ে পড়ল শীতল বিদ্যুৎ। আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে উঠল গাড়িতে। ওপাশ থেকে শোনা গেল রিচার্ডের আরেক দফা শক্ত কঠিন হাসি। মৃত্যুকেও মজা করে তুচ্ছ করে দিচ্ছে। বস, বস প্লিজ কামন, নড়বেন না, আমরা আসছি। সবটা জানার পরেও এমন কথা মানায় না তোমাদের মুখে? আমি চলে যাওয়ার আগেই আমার ট্রেনিং ভুলে যাচ্ছ? কেউ শোনে না রিচার্ডের কথা, শুধু ইঞ্জিনের কর্কশ গর্জন শোনা যাচ্ছে একটানা, তীব্র। সময়ের প্রতিটা সেকেন্ডেও ওরা ছিঁড়ে ফেলতে চাইছে। রিচার্ড ফোনটা কান থেকে সরিয়ে নিল, শব্দের ভার সইতে পারছিল না আর। টায়ারের রুক্ষ গর্জনে লারা ছুটে এলো জানালার পাশে। অকারণে বুকের ভেতর চিনচিনে ব্যথা, এক অদৃশ্য ভয় বুকের মাংসপাশি চেপে ধরে। পেছনেই মার্কোর হাত লোহার শিকলের খাতে বেঁধে দুই প্রান্তে ঝুলিয়ে রাখা হয়েছে। শেষ। আরেকটা কথা শোনো। ন্যাসোর ভেতরের অস্থিরতা প্রকাশ পাচ্ছে স্টিয়ারিং এর উপর চাপ প্রয়োগে। ছটফট করছে দুটো শক্ত গোছের মানুষ। রিচার্ডের তেজবিহীন স্বরে ওদের আরো উত্তেজিত করে দিচ্ছে। ওপাশে ফোপাতে ফোপাতে লুকাসের ফ্যাসফ্যাসে আওয়াজ। রিচার্ডের কণ্ঠ হঠাৎ ঠান্ডা, একটা স্থির নির্লিপ্ততা মিশে আছে তাতে। চোখ বুজে মৃদু হাসল, লম্বা এক শ্বাস টেনে নিল, বলে দিল, ইফ আই ডাই টেল হার ইয়েস, ভিলেন অলসো ফল। যন্ত্রণা হচ্ছে, বুকের ভেতর অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। কোথাও একটা অগ্নিকাণ্ড হচ্ছে। রিচার্ড চেপে ধরল সেই জায়গাটা যেখানে এলিজাবেথ মাথা ঠুকেছিল, হাউমাউ করে কেঁদেছিল, বলেছিল ওর সাথে যাওয়ার জন্য। মৃত্যুর তাড়নায় নিজের জন্য ভালোবাসা দেখেছিল, হারানোর ভয় দেখেছিল, নিগড়া স্বীকারোক্তি পেয়েছিল। আর কিসের দুঃখ, শুধু সুখ আর সুখ। খুশিতে ঝোপের মাঝে ছুঁড়ে মারল ফোন।
রিচার্ড গলা ছেড়ে চেঁচালো। আকাশ পাতাল বাতাস সকলে জানলো আজ না বলা কথাটা। টি আমর রেড। উপন্যাসটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাদের গল্প পড়ে শোনাতে আরও বেশি আগ্রহী হই। তাই বলছি, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সাথেই থাকুন। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী এপিসোড নিয়ে।